বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত নিগৃহীত দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব। এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এর দেখে ভালো করে বুঝবেন। আজকে জামায়াত ইসলামী তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। আমাদের মতো সংগ্রামীদের যাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে জামায়াত ইসলামী বিরোধী দল হতে পেরেছে, আমাদেরকে দিনে 10 বার সালাম করা উচিত। আজকে ওই জামাত শিবিরের বট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলো, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসা রটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। আপনারা মনে মনে কলা খান, আমার মনে হয়, মানে পাগলের সুখ মনে মনে আছে না। আপনাদের অবস্থা হতে জামাতে নিষিদ্ধ করবেন, আপনার সেই ক্ষমতা আছে, আপনি বুঝেন না জামাতের হেলমটা কি, দেখেন না জামাতের। আপনাদের যে সরকার প্রধান উনিও তো সবই করে, আপনি প্রতিমন্ত্রী, আপনি জামায়াত ভেন্ট করে দিতে চান। ইলিয়াসের লোকে তো পারেন না, জামায়াতের পিছনে লাগছেন, জামায়াতের পিছনে লাগেন না। আরে বাবা ডেঞ্জারাস। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে বিরাট জল্পনা কল্পনা। কি ঘটতে যাচ্ছে দর্শক? বাংলাদেশের রাজনীতির হিসাব পাল্টে গেছে। অ্যাপারেটাস, পলিটিক্যাল অ্যাপারেটাস, বাংলাদেশের ফরেন পলিসির অ্যাপারেটাস হ্যাজ বিন চেঞ্জড। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই আশা করি আপনারা ভিডিওর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখেছেন, আর হ্যাঁ, সেগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই দর্শক, আপনাদেরকে বলতে চাই আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি আপনারা দেখবেন। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। কথা বাড়াবো না ভাই, কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাব বা মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। একজন হলো নুর ইসলাম নূর, না নুরুল হক নূর, আরেকজন হলো রাশেদ খান মেনন। না সরি, রাশেদ খান মেনন না, ওই একই টাইপের আর কি। রাশেদ খান মেনন হলো আওয়ামী লীগের সময় ছিল, এখন হলো রাশেদ খান। এই দুজন সম্পর্কে একটু কথা বলতে চাই, কারণ এই দুজনকে এখন বাংলাদেশের সবাই বলতেছে দুই বাটপার। আমি যদিও বাটপার এখনো বলবো না, কারণ বুঝতেই তো পারেন ভাই, সরকারের দলে আছে, 2 দিন পরে পরে দেশে যাই, কোন সময় 2টা মাইট পিট দেয়, কিন্তু যা সত্য তা তো বলতে হবে, তাই না? ওটা তো না বললে কোনো উপায় নেই। ভালো পাবলিক তাদেরকে বাটপার বলে, আপনি তাদেরকে বাটপার বলতে পারেন, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে এসে তাও কাউকে গালাগালি করাটা ঠিক না। যেমনটি মনে করেন নূর সম্বন্ধে আজকে কেউ যদি বাজে কথা বলে, আমার ইচ্ছা হয় তার টেকনি ভেঙে দিই। হ্যাঁ, কিন্তু যখনই আবার ওই যে নূরের অপকর্মগুলো কথাগুলো শুনি, ইলিয়াস হোসেন যেভাবে তুইলা ধরছে, এগুলো শুনলে মনে হয় ভাঙুক। পাবলিকের কি টেকনি ভাঙুক, তারই টেকনি ভাঙা দরকার। যদিও নূর সাহেব এটার প্রতিবাদ করতেছে, সে তো মানে বদ্ধ উন্মাদ হয়ে গেছে না, সব বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা বেড়াইতেছে, লাভ হবে না। কারণ ইলিয়াস হোসেনের যে কন্টেন্টটা আপনারা সবাই দেখছেন, অত্যন্ত মানে পপুলার হয়ে গেছে কন্টেন্টটা। খুব অল্প সময় দেখলাম মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তারপরে মানুষ পছন্দ করতেছে। মানুষ পরচর্চা পছন্দ করে সেইটা না, মানুষ কি দেখতেছে জানেন? দেখতেছে যে এই নুরুল হক নূরকে আমরা কি ভাবতাম, সেই 18 কোটা আন্দোলনের সময় যখন ঢাকা ইউনিভার্সিটিতে সে ভিপি ছিল, তখন তার প্রতি কিরকম শ্রদ্ধা ছিল বাংলাদেশের মানুষের, আর এখন কোথায় নাই গেছে। ইলিয়াস হোসেন তো যে সমস্ত কথাবার্তা বলছে, তার চেয়ে বেশি সে তো তার প্রত্যেকটা এভিডেন্স দিয়ে কথা বলছে। এখন নূর সাহেবের যারা লোকজন আছে, তারা কন্টেন্ট বানাইতেছে, দেখতেছি যে বলতেছে ইলিয়াস হোসেন বাংলাদেশের সবার সম্বন্ধে কথা বলে, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, বইলাই বাড়ায়, এটাই তার কাজ। কিন্তু ভাই, ইলিয়াস হোসেন তো এই কন্টেন্টে মোটামুটি সেই সমস্ত লোকের ইন্টারভিউ করছে যে সমস্ত লোক পটুয়াখালীতেই থাকে, এবং যে সমস্ত ছেলেপেলে প্রবাস থেকে তার সম্পর্কে বলছে, তারা তো এখনো জীবিত আছে। নূর সাহেবের প্রমাণ করতে বলেন। যারা প্রবাসী আছে তাদের কথা বাদ দিলাম, যারা দেশে আছে, তারা যারা ইন্টারভিউ দিচ্ছে ওই এলাকার লোকজন, হাসান মামুন ছাড়া, হাসান মামুন সাহেব তো বিএনপির একজন ডাক সাইটি নেতা ছিল, তাকে নমিনেশন দেয় না, এটা যার পার্টির ব্যাপার। হাসান মামুন তো একজন মানে নাম করা ছাত্র নেতাও ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এক সময়, তাই না? তার কথা বাদ দিলাম। অনেকে বলতেছে হ্যাঁ হাসান মামুন তো বলবেই নূর সম্পর্কে, কারণ হাসান মামুন তো নূরের প্রতিদ্বন্দ্বী ছিল। ওকে, লিভ হাসান মামুন। বাকি যারা বলছে তাদেরকে ব্যাপারে কি বলবেন? যে অনেক প্রবাসী এসে কথা বলতেছে যে আমরা এইভাবে টাকা দিচ্ছি, তারপরে দল থেকে আমরা বাইরে গেছি, তারা মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, প্রবাসীদের ধরতে পারবেন না? ওই এলাকার যারা ইন্টারভিউ দিছে, এই 15 মিনিটসের, যদি 15 মিনিটস নাম দেওয়া ঠিক হয়, এটা 1 ঘন্টার অনুষ্ঠান করছে, প্রায় 47 মিনিটস, যে আগে 15 মিনিটস যারা ইন্টারভিউ দিছে তাদেরকে আনেন নূর সাহেব। আপনি তো এলাকার এমপি,
তাদেরকে দিয়ে ইন্টারভিউ দেওয়ান, তাদেরকে দিয়ে আবার বলান গণমাধ্যমে এসা যে এরা সব মিথ্যা কথা বলছে। পারবেন? পারবেন না, পারার কিছু নাই। টাকা টাকা দিলেই সবাই আসা আপনার পক্ষে বলবে। প্রবাসীদের কথা ছেড়ে দিলে, প্রবাসীরা তো প্রবাসী আছে, তাদের তো আনতে পারবেন না, দেশের গুলো আনেন, এটা প্রমাণ করেন। আর প্রবাসীরাও তো আপনার দিকে খুব একটা খুশি না, জানেন। যারা আপনার দল করতো তাদের কথা বাদ দিলাম, যারা আপনার দল করে না, নর্মাল প্রবাসী, তারা সব আপনার দিকে খেপা। কেন খেপা আপনি জানেন? আপনি কিছুদিন আগে কি বলছেন একটা পডকাস্টে এসা, তা আপনাকে জিজ্ঞেস করা হলো প্রবাসীদের, কেন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রী হওয়ার পর কেন প্রচুর পরিমাণ প্রবাসীকে আপনি প্রবাসে পাঠাতে পারছেন না চাকরি নিয়ে? আপনার উত্তর ছিল, প্রবাসীরা, বাংলাদেশিরা যারা যায় বিদেশে, এরা সব কাজে ফাঁকি দেয়, এরা সব মোবাইল টিপে, এরা সব বইয়া বইয়া গেম খেলে, এর জন্য কেউ নিতে চায় না। ডাহা মিথ্যা কথা নুরুল সাহেব, ডাহা মিথ্যা কথা। কেন এত বড় মিথ্যা কথাটা বললেন? আপনি দেখছেন সৌদি আরব, দুবাই, আবুধাবি, এইসব জায়গায় যে বাঙালিরা কাজ করে, কত কষ্ট করে, এক একজনের ঘাম মাথার থেকে পায়ে পড়তেছে সারাদিন। বউ বাচ্চার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। এরা কখন কথা কয়ে জানেন? এরা সারাদিন কাজ করবার পর তার রুমে যায়, রান্না করে, খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুয়ে একটু বউরে ফোন করে, একটু ইউটিউব দেখে, একটু এই কন্টেন্ট দেখে। তাদের সম্বন্ধে আপনি এমন একটা কথা বলছেন, যেমন বাংলাদেশের যত প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন জায়গায়, যারা প্রবাসী এই লেবারের কাজ করতেছে, অন্যান্য চাকরি করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, তাদেরকে আপনি বলছেন এরা মোবাইল টিপে। আপনি যদি ইউরোপ আমেরিকান প্রবাসী সম্পর্কে কিছু বলেন নাই, কারণ এই সম্পর্কে আপনার কিছু জানা নাই। আমি জানি না আপনি এদিকে আসছেন কিনা। এখানে অবশ্য যে প্রবাসীরা আছে তারা অনেকদিন যেমন স্টুডেন্ট হিসাবে আসছে, তারাও কাজ করতেছে, তারাও এখানে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক স্টুডেন্টরা বাসন বাজতেছে আজকেও, তারাও কেউ কাজে ফাঁকি দেয় না। এটা বাংলাদেশ না, কাজে ফাঁকি দিলে পাশের মধ্যে লাথি দিয়ে বাইক কিনে দিব, বুঝছেন? কিসব কথাবার্তা বলেন? আপনি একটা শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছেন, আর লগে রাখছেন আর একটা গন্ড মূর্খনে। কি ধরনের কথা বলে আপনার? আপনার রাশেদ সাহেব কি বললো সেদিন আমির হামজার একটা ওই ঝামেলার পরে? গুপ্ত বানায় দিব, আবার গুপ্ত বানায় দিব। আগে এরকম গুপ্ত ছিলেন। ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ অফ এ রাজনৈতিক অ্যাসিস্ট্যান্ট অফ প্রাইম মিনিস্টার? হ্যাঁ, আপনি বলতেছেন জামাতকে নিষিদ্ধ করে দাও, জামাত ইসলামকে নিষিদ্ধ করে দাও, যেভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনারা মনে মনে কলা খান, আমার মনে হয়। মানে পাগলের সুখ মনে মনে আছে না আপনাদের অবস্থা হতে। জামাতে নিষিদ্ধ করবেন, আপনার সেই ক্ষমতা আছে, আপনি বুঝেন না জামাতের হেলমটা কি, দেখেন না জামাতের। আপনাদের যে সরকার প্রধান, উনিও তো সবই করে। আপনি আর প্রতিমন্ত্রী, আপনি জামায়াত ভ্যান্ড করে দিতে চান। ইলিয়াসের লোকে তো পারেন না, জামায়াতের পিছনে লাগছেন, জামায়াতের পিছনে লাগেন না। আরে বাবা, ডেঞ্জারাস। হ্যাঁ, তো যাই আসল কথায় আসি। ওই যে গানটা শুনলাম একটু আগে না, পানের দোকানদার বন্ধু, পানের দোকানদার, ঢাইলা মধু দিলা খিলি, পান পান পান, আপনার ঢাইলা দিছে একদম। ঢাইলার থেকে নামে আসছে ডলি। এর কিন্তু একটা ভিডিও আছে, আপনি জানেন? ডলির একটা ভিডিও আছে ইলিয়াসের কাছে, আমি আমেরিকা থেকে খবর পাইছি, রাইখা দিছে। এটা লাস্টে যে মিসাইল ছাড়া যুদ্ধের সময় শেষে যে পারমাণবিক অস্ত্রটা ছাড়ে, রাইখা দিছে। সুতরাং বেশি ফাল পাইলেন না, হ্যাঁ, বেশি ফাল পাইলেন না। কারণ এখন যেভাবে আপনাকে নিয়ে এই ইলিয়াস সাহেবের এই কন্টেন্টের পরে বাংলাদেশে কথা হচ্ছে, আপনি নিজেই খেয়াল করে দেখেন। আজকে মহামান্য রাষ্ট্রপতি ইলেকশন হলো, সেইটা নিয়ে কতটুকু কথা হয়েছে, আর আপনাকে নিয়ে কতগুলো কন্টেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ ইউর অ্যাটিটিউড, বিকজ অফ ইউর বিহেভিয়ার। আপনার বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা এবং রাশেদের অশালীন কথাবার্তার জন্য। ভাই, আপনি একটা জায়গায় আসছেন না, প্রতিমন্ত্রী হয়েছেন, রাশেদ রাজনৈতিক সহকারী হয়েছেন, আপনাদের ওয়েট থাকবে না? আপনি কি একটা কথা বলে ফেলেন? কালকে না পরশুদিন দেখলাম, যেটা ভাইরাল হয়ে গেছে, আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করে দাও। জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, হিসাব দেখেন নাই? বিএনপি কিনা করতে চায়, আপনার সরকার প্রধান এটা করতে চায়? চায় না মিস্টার হক, চায় না। আপনার সম্পর্কে তো কমপ্লেন করতে গেলে 2 ঘন্টা ভিডিও বানানো যায়। 2 দিন আগে একটা ভিডিও বানাইছি না, ওই যে মেহেন্দি আর সাফাদিনী দিয়া, এগুলো কি সব মিথ্যা কথা? তো প্রমাণ দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত কথা বলতেছে, কই প্রতিবাদ করছেন? ইলিয়াস হোসেনের এত বড় একটা কন্টেন্ট গেল, আপনি এর প্রতিবাদ করেন? ইলিয়াস হোসেন ওই জায়গায় মিথ্যা কথা বলছে, ওই জায়গায় মিথ্যা কথা বলছে, এগুলো সব ভুয়া। এই যে এই লোক দেখেন, এই লোকের পয়সা দিয়ে কয়েছে ইলিয়াস, প্রমাণ করেন। পাবলিক তো প্রমাণ চায়। আপনি যদি গায়ের জুড়ে খালি কথা বলেন তাহলে তো হবে না, আপনি প্রুফ করেন। আপনারা বলতেছেন আপনার লোকজন যারা আপনার নিয়ে আপনার ফরে ভিডিও বানাইতেছে, তারা বলতেছে ইলিয়াসের কাছে কোনো প্রমাণ নাই। ইলিয়াসের কাছে তো প্রমাণ লাগবে না, ইলিয়াস তো ইলিয়াসের কথা বলে নাই। ইলিয়াস বলছে যে সমস্ত মানুষ আপনার সম্পর্কে, আপনার দল সম্পর্কে, যে সমস্ত বিদেশিরা, প্রবাসীরা আপনার দলের মেম্বার হয়েছিল, তাদের ইন্টারভিউ নিছে, সেটা প্রতিবাদ করেন। সেটা না করলে আপনি আছেন ইলিয়াস হ্যান্ড করছে, পিনাকিদের সম্পর্কে বলতেছেন। একটা কন্টেন্ট দেখলাম, পিনাকি ইলিয়াস বিদেশি বইয়া আপনার কন্টেন্ট বানায়, পয়সা কামায়। হ্যাঁ, কামায়, হালালের পয়সা কামায়। হ্যাঁ, কন্টেন্ট বানালো হালাল, কিন্তু মেহেন্দি আল সাফাদির কাছ থেকে টাকা নেওয়া কিন্তু হালাল না মিস্টার নূর।
একবার ভাইবেন কোনটা হালাল কোনটা হারাম, নিশ্চয়ই জানেন, ইউ আর এডুকেটেড পার্সন। হ্যাঁ, তো আসছেন সরকারে কাজ করেন, এই পর্যন্ত প্রবাসীদের জন্য কতটুকু করছেন আমরা কেউই জানি না, কোনো কিছু দৃশ্যমান নয়, কিছু করবেন কিনা তাও জানি না। তবে আপনি যে ফিনান্সিয়ালি বেশ উপরে উঠছেন, এটা তো দৃশ্যমান, মানুষ দেখতেছে না এটা। আপনি হেলিকপ্টার ছাড়া পটুয়াখালী যান না এখন, তাই না? কত টাকা ভাড়া লাগে, কত টাকা বেতন, মানে আপনারই কমপ্লেন বেতন কম। আবার আপনি হেলিকপ্টার দিয়ে যান, আপনার আত্মীয় স্বজন, এই যে যাদের কথা বলছে, ইলিয়াস মিথ্যা কথা বলছে, আপনার ভগ্নিপতিদের কথা বলছে, মিথ্যা কথা বলছে, তার ফ্ল্যাট নাই, তার বাড়ি হচ্ছে না, আপনার সম্বন্ধের বাড়ি হচ্ছে না, আপনার শালার বাড়ি হচ্ছে না, আপনার আব্বা টাকা কামাচ্ছে না, বলেন এগুলো এসা আমাদের কাছে, পাবলিকরে বুঝান যে ইলিয়াস সব মিথ্যা কথা বলছে। আমরা ইলিয়াসকে বয়কট করবো, ইলিয়াসকে আমরা দূর করবো, চিচি করবো, বাট ইট শুড বি প্রুভড। ইলিয়াস তো কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। ইলিয়াস যেটা প্রমাণের জন্য রাখছে সেটা হলো ওই আপনার ললিকা ভিডিও, ওইটা তো সে রেখে দিচ্ছে, এটা তো দেয় নাই। কেউ যেগুলো দিছে এগুলো সত্য নাকি সত্য না মিথ্যা প্রমাণ করেন, দ্যাটস ইট, শেষ ঝামেলা। বাংলাদেশ নিয়ে বিরাট জল্পনা কল্পনা। কি ঘটতে যাচ্ছে দর্শক? বাংলাদেশের রাজনীতির হিসাব পাল্টে গেছে। অ্যাপারেটাস, পলিটিক্যাল অ্যাপারেটাস, বাংলাদেশের ফরেন পলিসির অ্যাপারেটাস হ্যাজ বিন চেঞ্জড। দর্শক, পুরো পৃথিবীর নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর যায় কিনা, কবে যায়, ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলে কিনা, এগুলোর দিকে শুধু ভারতের নজর না, নরেন্দ্র মোদীর নজর না, জাতিসংঘের নজর, চীনের নজর, পাকিস্তানের নজর, তুরস্কের নজর, সৌদি আরবের নজর, মার্কিন যুক্তরাষ্ট্রের নজর, এক কথায় সারা পৃথিবীর নজর। এবং সবাই অবাক হচ্ছে যে বাংলাদেশ কি করছে এগুলো। বাংলাদেশ ভারতকে চালানা দাম দিচ্ছে না, বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে খেলছে। বিষয়টা তো জটিল। বাংলাদেশ তো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বাংলাদেশকে নিয়ে আগে আমরা খেলতাম, 111 খেলতাম, অমুক তমুক খেলতাম, এখন তো বাংলাদেশ খেলছে গ্রেট পাওয়ার্সদের নিয়ে। পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে। অবশ্য বাংলাদেশ যদি এই অবস্থায় ইস্তেকামাত থাকতে পারে, ভেরি গুড, কিন্তু আমরা এই আশঙ্কা করছি যে এক পর্যায়ে এই খেলায় তারেক রহমানের দম ফুরিয়ে যেতেও পারে। তবে আমরা এবং জনগণ, আমরা বিএনপি কট্টর সমালোচক হওয়া সত্ত্বেও ভারতের সাথে খেলায় তারেক রহমানকে দম দিতে আমরা কিন্তু তারেক রহমানের পক্ষে আছি। তো দর্শক, জনগণ আছে, জনগণ থাকলে চাইতে, জনগণ সাথে থাকলে, বিরোধী দল থেকে শুরু করে সবাই সাথে থাকলে আর কিছু লাগে না। ভারত বাংলাদেশ সম্পর্কে নানান দিক নিয়ে আমরা আলোচনা করি দর্শক। এবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মন্ত্রী মর্যাদার, তারেক রহমানের, এখন সরকারের বা প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা বিএনপি চেয়ারম্যান, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এই হুমায়ুন কবির, তিনি কিন্তু ভারতপন্থী ছিলেন। এখানে একটা মজার খেলা, এই হুমায়ুন কবির একটা সাক্ষাৎকার আমরা এখন বিশ্লেষণ করবো ছোট করে। এই হুমায়ুন কবির সারা জীবন কিন্তু ভারতের দালালি করেছে। তো এটা একটা খেলা, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই। হুমায়ুন কবির ভারতের লোক, ভারতের দালালি করেছেন, রয়ের সাথে ভালো যোগাযোগ, তারেক রহমানকে ভারতপন্থী বুঝ দিয়েছেন, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে এখন ভারতের উল্টো বক্তব্য দিতে হয়। এই জন্য ভারতের দালাল হলেও সে পোল্টি মেরে ভারতের শত্রু হতে পারে। স্থায়ী বন্ধু শত্রু বলতে কিছু নাই, এটা রাজনীতি। পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর, এছাড়া শুধু এটা না, এই যে বিভিন্ন মিডিয়ার যে খবর যে হ্যাঁ প্রধানমন্ত্রী ভারত সফর যাবেন অমুক তমুক, পররাষ্ট্র উপদেষ্টা এটাকে বলছেন জল্পনা কল্পনা, যা এর কোনো ভিত্তি নেই। পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর। এখন আস্থা অর্জন কিভাবে হবে? 4টা শর্ত। যে 4টা শর্ত পূরণ করা ভারতের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু করতে হবে, কোনো উপায় নেই। এই শর্ত থেকে অবশ্য বাংলাদেশ পিছু হটারও সুযোগ নেই। তো দর্শক, আওয়ামী লীগের ভারতপন্থীদের সব হিসাব নিকাশ মিটে গেছে এবং গলা শুকিয়ে গেছে। এখন তারা বলছে সেনাবাহিনী কু করবে। তাও আবার সেনাবাহিনীর মূল অংশ তো আওয়ামী লীগের বিরুদ্ধে, বলছে না কিছু অংশ কু করতে পারে। মানে কত ধরনের অদ্ভুত কল্পনা বিলাসে তারা আছে। তাদের আপা নাকি ডিসেম্বরে ফিরবে। এখন তাদের আপা ডিসেম্বরে ফিরবে এই কথার অন্যতম ভিত্তি ছিল প্রধানমন্ত্রী ভারত সফর। তারা ভেবেছিল যে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী বুঝিয়ে শুনে বলবে, শেখ হাসিনার জন্য একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে, শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারবে, আদালতে আত্মসমর্পণ করবেন, তারপরে আপিল করার সুযোগ স্পেশালি দেবে। এটা কোর্টের ইনহারেন্ট পাওয়ার আছে, তারা চাইলে আপিল গ্রহণ করতে পারে, না চাইলে গ্রহণ নাও করতে পারে। তো এরকম একটা সুযোগ যেন দেওয়া হয় এবং সুযোগ টুযোগ দিয়ে শেষে তাকে যেন জামিন দেওয়া হয়, তারপরে মামলা চলবে, এরকম একটা বন্দোবস্ত করার একটা প্ল্যান ছিল ভারতের। আওয়ামী লীগ এটার উপর আস্থা রেখেছিল, কিন্তু প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন না, তারা কি বুঝাবে? এখন বরং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত যে বাংলাদেশে কিছু বুঝাবে ওরকম কোনো পরিবেশই নেই। ভারতের কোনো ধরনের রিকোয়েস্ট রেকমেন্ডেশন শুনতেই চাচ্ছে না বাংলাদেশ সরকার, যে আগে আমরা যা বলেছি ওটা শুনে আসেন। তো ভারত একটা ধরা খেয়েছে মূলত 5 আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দিয়ে ভারত ভেবেছিল যে এতে আরো উল্টো চাপ দেওয়া যাবে, কিন্তু ব্যাকফায়ার করেছে। চাপ দিতে যে নিজেরা এখন চাপ খেয়েছে। মজা না? ইটস ভেরি মজা। তো দর্শক, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সার্বভৌমত্বের প্রতি সম্মান, এটা খুব ইম্পর্টেন্ট।
এর মানে বাংলাদেশের রাজনীতির আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারবে না অতীতের মতো। বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতার সুযোগ আওয়ামী লীগের কাউকে ভারতের মাটিতে দিতে পারবে না, নট অনলি শেখ হাসিনা, কাউকে দিতে পারবে না। আওয়ামী লীগের লোকজন ভারতে বসে সরাসরি দল পরিচালনা করে, পালাতক সবাই আশ্রয় পেয়েছে, না এটা করতে পারবে না। এটা ভারতের জন্য খুব টাফ কন্ডিশন। কূটনৈতিক সংলাপ এবং একটি মর্যাদাপূর্ণ আমন্ত্রণের ভিত্তিতে আমন্ত্রণের স্টাইল এখন পর্যন্ত কিছুই বাংলাদেশের পছন্দ হয়নি। তার মানে ভারতকে দীর্ঘ পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশকে কাছে পেতে হলে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিতে হলে। এখন ভারত এইসব সব পরীক্ষা দিয়ে পাশ করলেই যে বাংলাদেশকে বাংলাদেশের সাথে একটা তাদের ইচ্ছা পূরণ হবে তা না। এসব যে কন্ডিশন গুলো দিচ্ছে, এখানে যেসব পারস্পরিক সম্মান, মর্যাদাপূর্ণ আমন্ত্রণ এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান, এইসব কথাবার্তা যা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো যদি ভারতকে পূরণ করতে হয়, তারপরে ভারতের মন মতো শয়তানি যে রাজনীতি, চাণক্য নীতি, এগুলো চলবে না। তখন উভয়ের স্বার্থের ভিত্তিতে রেসিপ্রোকাল একটা সম্পর্ক চলবে, তাতে আওয়ামী লীগের চার আনার কোনো লাভ হবে না। হ্যাঁ, ভারতের বাংলাদেশ সম্পর্ক যদি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, রেসিপ্রোসিটির ভিত্তিতে চলে, ইটস গুড ফর অল, বাট ব্যাড ফর আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় যে ভারত কাটা লাইনে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিবে। কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে যে ভারত এই আভ্যন্তরীণ বিষয়ে, আওয়ামী লীগ বিষয়ে কোনো কথাই বলতে পারবে না, বরং ভারতের মাটিতে আওয়ামী লীগের কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তো দর্শক, এই যে হিসাব নিকাশ, এতে এবং স্পষ্ট বলছেন যে প্রধানমন্ত্রী তিনি বলেন যে জাতীয় স্বার্থ লঙ্ঘন করে তড়িঘড়ি করে দীর্ঘ পর্যায়ে সফরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এর মানে অতি শীঘ্র ভারত সফরের কোনো সম্ভাবনা নাই। তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন মিডিয়া প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনকে জল্পনা আখ্যা দিয়ে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সংক্রান্ত খবরগুলো ভিত্তিহীন, অনুমান নির্ভর। তোমরা যতই আশার বাণী শোনাও, আত্মবিশ্বাসী অজানা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে শুনে ভারত আনা যাবে না, এত সোজা না। তোমাদের দীর্ঘ পরীক্ষায় পাশ করতে হবে। বিনা স্বীকৃতি যতই হুমকি দেখ না কেন, তোমরা যতই কান্নাকাটি করো, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবে না। তোমাদের দালাল সবগুলো পট। চিন্ময়কে নামিয়ে দিয়েছিল, এখন চিন্ময়ের ফাঁসি হতে যাচ্ছে। চিন্ময় মুক্তি তো পাচ্ছেই না, ওর ফাঁসি হবে, কেমন লাগে? এই বিএনপিও চিন্ময়ের পক্ষে ছিল, এখন চিন্ময় ফাঁসির কাস্টে ঝুলবে আলিফ হত্যা মামলায়, কোনো মাপ নাই। গাইবান্ধায় এক দালালকে নামিয়ে দিয়েছিল, রাম মূর্তি নির্মাণ করে, এই করবে, সেই করবে, রংপুর দখল করবে। কোথায় গেল তোমাদের প্রজেক্ট? সে গাইবান্ধার সেই দালালকে হজম করে ফেলেছে বিএনপি সরকার। এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতো, দেখতেন না? অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায় মালায়, এইসবের কয়েক জায়গার গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ও এখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে, আমি করেছি। ও যে কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপেরে যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, বেটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিস, যায় কারোরে কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই রে, সেগুলো কালকে পোস্টে লিখেছে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই সোয়ারের বাচ্চা নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু সোয়ারের বাচ্চা আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সোয়ারের বাচ্চা নূর। হ্যাঁ, মানে কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরু, সোয়ারের বাচ্চা নুরুর আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে ভাই। এই এত খারাপ, এত নিকৃষ্ট এই নুরু পাগলা সোয়ারের বাচ্চা। হ্যাঁ, কি বলবো ভাই, ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক যদি না থাকতো বাংলাদেশে, আমরা জীবনেও এর চরিত্র সম্পর্কে জানতে পারতাম না। হ্যাঁ, কিভাবে থাকে প্রতিমন্ত্রী, প্রবাসীদের কল্যাণে কিভাবে কাজ করে, এই সোয়ারের বাচ্চা কি করে কাজ করবে? হ্যাঁ, বিকাশ নূর, হ্যাঁ, এর এক্ষুনি পদত্যাগ চাই, হাজার কোটি টাকা খেয়ে শেষ করে ফেলে এই কদিনই সোয়ারের বাচ্চা। হ্যাঁ, এই বিকাশ নূর গালাগালি এমনিতে আসে না, সাধারণ মানুষের টাকা খায়, আমাদের প্রবাসীদের টাকা খায় সোয়ারের বাচ্চা। এখন
প্রতিমন্ত্রী হই, এই চোর বাটপার এখন প্রতিমন্ত্রী হই। হ্যাঁ, কিভাবে হয় কিভাবে হয়? ইলিয়াস ভাই আপনাকে স্যালুট ভাই। এইভাবে আপনার মতন সাংবাদিক যদি বাংলাদেশে আরো থাকতো, তাই সব চোর বাটপার বুক ফুলে হাঁটতে পেতো না, ঘুরতে পেতো না। হ্যাঁ, মানে গালাগালি না দিলেও পাপ হবে এখন। কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খাইয়েছে, তা বাদও এখন সাধারণ মানুষের টাকা খাইতে চাই। সোয়ারের বাচ্চা প্রতিমন্ত্রী নূর, সোয়ারের বাচ্চা নূর। হ্যাঁ, তোর শালা এক্ষুনি পদত্যাগ চাই, এক্ষুনি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।